বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রচারণায় কোস্টগার্ড। সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে বিএনপির জন্য। অভিযোগ ওবায়দুল কাদেরের। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়। নজরুলের জন্মবার্ষিকীতে কবি সমাধিতে শ্রদ্ধা। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র 15% অর্জন। বাপেক্স পেট্রো বাংলার ওপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 10টি ইউনিট বন্ধে বিদ্যুৎ মিলছে 30%। সকালের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের বাংলো যেন অপরাধের আলাদা এক জগৎ। অভিযোগ আছে, গহীন গ্রামে বিশাল বাংলোয় মাদক, নাচ গান, ফুর্তি হতো প্রায়। শাহীনের ভাইয়ের দাবি, অধিকাংশ পৈতৃক সম্পত্তিতেই তার এই বাংলো। লোটাস রহমান সোহাগকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি। যাকে নিয়ে এত আলোচনা, সংসদ সদস্য আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন বিশাল এই বাংলো গড়ে তুলেছেন জনবসতিহীন এক নিস্তব্ধ গ্রামে। অভিযোগ আছে, এই বাংলো থেকেই নানা অপকর্ম পরিচালিত করতেন তিনি। এখন প্রকাশ্যে আসছে যা ধীরে ধীরে। জানবো এই বাংলো সম্পর্কে আরো অনেক কিছু। 27 বিঘা জমির উপর আলিশান বাংলো বাড়ি, সুইমিং পুল, গলফ, ক্রিকেট মাঠ, জিম, অভিজাত রিসোর্টের কোন সুবিধাটি নেই এই বাংলো বাড়িতে? ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে এলাঙ্গি গ্রামের এই বাংলোর মালিক সংসদ সদস্য আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। জানা গেছে, এখান থেকেই নিয়ন্ত্রিত হতো শাহীনের মাদক ব্যবসা। ঝিনাইদহে আসলে এখানেই থাকতেন তিনি। বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠতেন মৌজ মাস্তিতে। দামি গাড়িতে আসতেন নায়ক নায়িকারা। জানা যায়, বন্ধু শাহীনের আমন্ত্রণে সাংসদ আনারও একাধিকবার এই বাংলোতে গিয়েছিলেন। এসে রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, বক্সে গান মান দেয়, দিয়ে পুরো বাংলো এলাকা কাঁটাতারের বেষ্টনীতে ঘেরা। কেউ চাইলেই ঢুকতে পারে না এখানে। প্রায় 100 সিসি ক্যামেরা 24 ঘন্টা নজরদারি করে বাংলোর চারপাশ। পরপর 2 দিন সরেজমিন গিয়ে মূল গেটে তালা ঝুলতে দেখা যায়। বাইরে থেকে একটি দামি মাইক্রোবাস দেখা গেলেও অনেক ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। কেউ আছেন এখানে? এমপি আনার খুনের পর এ যেন পরিত্যক্ত বাড়ি। শাহীনের ভাইয়ের বাংলোটির বেশিরভাগ জায়গা শাহীন পৈতৃক সূত্রে পেয়েছেন। মেজরিটি% পৈতৃক সম্পত্তি, যেটা বাপের থেকে পেয়েছে, আর বাকিটা ওর কেনা। ও একসময় ইটের ভাটা করছিল জায়গায়। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহীন এখন সেখানেই অবস্থান করছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, ঝিনাইদহ। মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস বলছে, সোমবার সকালে দেশের উপকূলে আঘাত আনতে পারে রিমেল। সমুদ্র বন্দরগুলোতে আপাতত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবারও উত্তাল সাগর, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে। কেন্দ্রে যার বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি উৎপত্তি স্থল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে অবস্থান করছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। সন্ধ্যা নাগাদ এটি রূপ নিতে পারে গভীর নিম্নচাপে। বিচ্ছিন্নভাবে মেঘ চলে আসবে কালকে সন্ধ্যার থেকে, বৃষ্টি হবে রাত, আগামীকাল 25 তারিখ রাতেই বৃষ্টি শুরু হবে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ সোমবার সকাল নাগাদ আঘাত হানতে পারে সুন্দরবন উপকূলে। শুধু ডান দিকের অংশ না, এখন যেই অবস্থানটা দেখাচ্ছে তার কেন্দ্রটাই বাংলাদেশের উপরে দেখাচ্ছে। এটি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে, কোস্টের কাছাকাছি আসবে সেই সময়টা। আগামীকাল সন্ধ্যা নাগাদ বৃষ্টি হলে দেশজুড়ে গরমের তীব্রতা কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমেলের সবশেষ তথ্য জানাতে কক্সবাজারের সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং কুয়াকাটা সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু এরই মধ্যে কক্সবাজারে বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। সকালে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কিন্তু আবার হঠাৎ করে এখন রোদ উঠেছে এবং পাশাপাশি আবার আমরা দেখছি ব্যবসা গরম, কোনো বাতাস নেই। সব কিছু মিলিয়ে কিন্তু যে আবহাওয়া অফিসের যে বিশেষ বুলেটিন, সেই বিশেষ বুলেটিনে যেটি বলা হচ্ছে গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে প্রায় 630 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই অবস্থানের কারণে এরই মধ্যে আমরা লক্ষ্য করছি কক্সবাজারের যে সমুদ্র রয়েছে সেটি অনেকটাই উত্তাল হয়ে উঠেছে এবং সাগরের যে ঢেউ, সেই ঢেউয়ের উচ্চতাও কিন্তু বেড়ে চলেছে। অনেক দূর থেকে সাগরের ঢেউ সেটি উপকূলের দিকে ধাপিত হচ্ছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি ঢেউয়ের যে ঘন ঘন যে মাত্রাটা সেটি ক্রমান্বয়ে বাড়ছে। আমরা এখানে কথা বলেছিলাম যারা লাইফগার্ড কর্মী রয়েছে তাদের সঙ্গে, তারা যেটি বলছে ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে যে বিরূপ প্রতিক্রিয়া আবহাওয়া তৈরি হয় সেটি কিন্তু এরই মধ্যে সেটির প্রভাব কক্সবাজারেও পড়তে শুরু করছে। একদিকে ব্যবসা গরম, অন্যদিকে সে সাগর উত্তাল এবং ঢেউয়ের যে মাত্রা সেটি বেড়েইছে। এবং এখানে আসলে যেটি লক্ষ্য করছি সমুদ্র সৈকত এলাকায় মানুষজন যে পর্যটকরা আসে, পর্যটকের যে আনাগোনা এবং যে সমুদ্র সৈকতে নেমে যে আনন্দ করে সেটি ঢেউয়ের যে মাত্রা দেখে অনেকে সাগরে নামছেন না, অনেকে ভয়ে তারা সমুদ্রে যে বালিয়াড়ি রয়েছে সেই বালিয়াড়ি থেকে সমুদ্র উপভোগ করছে, সেটি লক্ষ্য করছি। তবে আবহাওয়া অফিসে এখন পর্যন্ত আমরা সকালে আবহাওয়া অফিসের কার্যালয়ে গেছি কক্সবাজার, সেখানে আসলে আবহাওয়া অফিসে যে গেটটি রয়েছে সেটি তালাবদ্ধ রয়েছে এবং কোনো লোকজনকে আসলে সেখানে দেখা যায়নি। পাশাপাশি যে বিষয়টি বলা হচ্ছে যেহেতু এটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে গভীর নিম্নচাপটি, সেই কারণে কিন্তু প্রশাসন এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলছে কক্সবাজারে যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে 600-র অধিক, সেই আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত রয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সব কিছু তাদের মানুষ উদ্ধার থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব কিছু তারা প্রস্তুত রয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি পটুয়াখালী সৈকতে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দুপুরের মধ্যে এটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। এই মুহূর্তে নিম্নচাপটি বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটি এই মুহূর্তে পায়রা সমুদ্র বন্দর থেকে 625 কিলোমিটার দূরে এবং অন্যান্য যে সমুদ্র বন্দর সেই সমুদ্র বন্দরের যে সবচেয়ে বেশি নিকটই হচ্ছে পায়রা সমুদ্র বন্দরের। তো সেক্ষেত্রে উপকূলের মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে সেটি প্রথমে আঘাত হানবে পটুয়াখালীর খেপুপাড়া এবং খুলনার সহ সুন্দরবন উপকূলে। তো সেক্ষেত্রে এই অঞ্চলে যেহেতু ঘূর্ণিঝড় আঘাত হানবে সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। তবে এখনও পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর সতর্ক সংকেত 1 নম্বর বহাল রেখেছে। নতুন করে সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তর জারি করেনি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি দুপুরের মধ্যে এই যে নিম্নচাপ সেই নিম্নচাপটি দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, এরপর লন্ডভন্ড করে দিতে পারে উপকূল। সে কারণে উপকূলে মাছ শিকারী যে জেলে ট্রলারগুলো রয়েছে সেই জেলে ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। তো একটু অবগত করি, সেটি হচ্ছে এই মুহূর্তে যেহেতু 65 দিনের নিষেধাজ্ঞা, সেক্ষেত্রে সমুদ্রে মাছ শিকারী ট্রলার নেই বললেই চলে। জেলেরা ঘাটে নোঙর করে আছেন, সেক্ষেত্রে জেলেদের নিয়ে সংখ্যাটা কম রয়েছে। তবে উপকূলের যেসব নিম্ন এলাকা রয়েছে সেই নিম্ন এলাকার বাসিন্দাদেরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সতর্ক সংকেত যখন বাড়িয়ে দেওয়া হবে তখন সেই সব যে নিম্ন এলাকার বাসিন্দা তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হবে বলেও আমাদেরকে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অতীতে যতগুলো ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সেই ঘূর্ণিঝড়গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়া উপকূলকে। তো সে কারণে এই অঞ্চলের মানুষ যখন আকাশে মেঘ দেখা দেয়, যখন ঘূর্ণিঝড় সতর্ক সংকেত জারি হয়, মানুষের নির্ঘুম রাত কাটে। সিডর, আইলা সহ প্রলয়ঙ্কারী যেসব
যেসব ঘূর্ণিঝড় আঘাত এনেছিল সব ঘূর্ণিঝড়েই কিন্তু উপকূলকে লণ্ডভণ্ড করেছিল, উপকূলের মানুষের জানমালের ব্যাপক ক্ষতি করেছিল। আমরা আসলে জানি যে পটুয়াখালী যেহেতু উপকূলবর্তী এলাকা, সেহেতু উপকূলের মানুষ আসলে সব সময় পানিতে ডুবে থাকে। যে কোনো ঘূর্ণিঝড় হলে সর্বপ্রথমে কিন্তু এই উপকূলে আঘাত এনে থাকে। তো আসলে ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত যেহেতু কোনো ধরনের প্রভাব পড়েনি, বৃষ্টির দেখা মেলেনি, আর শুধুমাত্র গোমট একটি আবহাওয়া বিরাজ করছে, সে কারণে আসলে এখন আপনি দেখতে পাচ্ছেন যে ঢেউয়ের তীব্রতা এটি কিন্তু বেড়েই চলছে। সময় যত পেরোবে সেক্ষেত্রে ঢেউয়ের তীব্রতা কিন্তু আরও বাড়তে থাকবে। আমরা পরবর্তীতে আবার সেই সংবাদগুলো আপনাদের জানিয়ে দেব। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পার থেকে আমার কাছে আবহাওয়ার সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কক্সবাজার ও পটুয়াখালী সমুদ্র সৈকত থেকে, এবং সেখান থেকে ঘূর্ণিঝড় রিমেলের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুরদ্দিন রুবেল এবং শিকদার জাবির হোসেন। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র 15%। সোয়া 2 বছরে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে মাত্র 45 মিলিয়ন ঘনফুট, অথচ পরিকল্পনা অনুযায়ী এগুলো মিলত অন্তত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস। এজন্য বাপেক্স পেট্রোবাংলার ওপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। সমন্বিত ডিপিপি কৌশল না নেয়ায় ব্যর্থতা দেখছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। সংকটের তীব্রতা, আমদানি নির্ভরতার বহুমাত্রিক ঝুঁকির বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাতে আশা জাগিয়েছিল 48 কূপ নিয়ে সরকারের কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক ধাক্কায় খাদে পড়ে 2022 সালে অনেকটা বাধ্য হয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, এখন প্রশ্ন উঠছে বাস্তবায়নে তার গতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী 2 বছরে অন্তত 25টি কূপ খনন ও সংস্কারের কথা ছিল, অথচ কাজ সম্পন্ন হয়েছে কেবল 13টি কূপের। এসব কূপ থেকে পাওয়া যেতে পারে দৈনিক 166 মিলিয়ন ঘনফুট গ্যাস। যদিও পর্যাপ্ত অবকাঠামো আর ব্যবস্থাপনার অভাবে মাত্র 5 কূপ থেকে দৈনিক 45 মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সম্ভব হয়েছে। অথচ পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে দৈনিক সরবরাহ বাড়ানো যেত অন্তত 300 মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন মাত্র 15%। জ্বালানি খাতের অতি আবশ্যক এই কর্মসূচিতে কেন এত ধীরগতি? এক্ষেত্রে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি প্রণয়নে সময় ক্ষেপণের জন্য বাপেক্স পেট্রোবাংলার উপর দায় চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ইনএফিশিয়েন্সি অফ আওয়ার ক্যাপাসিটি। একটা প্রকল্প ডিপিপি বানাইতে নেয় যেখানে লাগে 1 মাস, সেখানে 6 মাস। এদেরকে রেখে তো আমাদের কাজ করতে হচ্ছে। 46টা যে করবো, 10টা প্রকল্প দিয়েছে, 10টা ডিপিপি বানাইতে অলরেডি 6-7 মাস চলে গেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন কূপ ভিত্তিক আলাদা প্রস্তাবনার পরিবর্তে সমন্বিত ডিপিপির কৌশল নিলে সম্ভব হতো অহেতুক সময়ক্ষেপণ কাটানো। অমুক টেন্ডার, অমুক পিপি, অমুক পিসিপি, অথচ একটা পিপি একটা পিসিপিতে সমস্ত এক্সপ্লোরেশন আর ওয়েলগুলোকে ঢোকানো যায়। যখন টাইম শর্ট হয়ে যাবে তখন কিন্তু টাকাও বাঁচবে। সরকারের পরিকল্পনা 2025 সালের মধ্যে 48 কূপ খনন আর ওয়ার্ক ওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে 620 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু কাজ যেভাবে এগোচ্ছে তাতে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে সামনে আসছে সে প্রশ্ন। সংকটের মধ্যে আশা জাগিয়েছিল গ্যাস কূপ অনুসন্ধান কার্যক্রম। তবে জ্বালানি বিভাগের আরও অনেক পরিকল্পনার মতো এই উদ্যোগও হোঁচট খেয়েছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আগামীতে বড় ধরনের ধাক্কা থেকে জ্বালানি খাতকে সুরক্ষায় অনুসন্ধান কাজে গতিশীলতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, ভোলা। জ্বালানি সংকট ও কারিগরি ত্রুটির কারণে বৃহত্তর চট্টগ্রামের 29টি বিদ্যুৎ কেন্দ্রের 10টি ইউনিটই দীর্ঘদিন ধরে অচল হয়ে আছে। বাকি 19টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চলছে অনেকটা ধিমে তালে। 5000 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন হচ্ছে মাত্র 1500 মেগাওয়াট বিদ্যুৎ। স্বাগতিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের 420 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিটের 2 নম্বর ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ। একই সাথে 210 মেগাওয়াটের 1 নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 112 মেগাওয়াট।
242 মেগাওয়াটের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির উচ্চতা এবং গতিবেগ কম থাকায় 4টি ইউনিটেই এখন বন্ধ রয়েছে। আর 46 মেগাওয়াটের বাকি একটি ইউনিটে মাত্র 25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। একইভাবে 430 মেগাওয়াটের শিকলবাহার 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিটের উৎপাদন বন্ধ। বাকি ইউনিটে উৎপাদন হচ্ছে 211 মেগাওয়াট বিদ্যুৎ। 27 মেগাওয়াটের রাঙ্গামাটির কাপ্তাই এবং কক্সবাজারের টেকনাফের সোলার কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রথমত জ্বালানির সংকট, জ্বালানি যারা যদি পর্যাপ্ত জ্বালানি পায় তারা সবাই তাদের সক্ষমতা আছে, প্রত্যেকেরই সক্ষমতা আছে, প্রত্যেকে জ্বালানি হয়তো দিতে পারবে। এই মুহূর্তে জ্বালানির মধ্যে প্রথম জ্বালানির সংকট, তেল আছে, যার কয়লা আছে, প্রত্যেকেরই জ্বালানির সংকটের কারণে ওরা বিদ্যুৎ উৎপাদন করে। তারপরেও ওরা ওদের প্ল্যানগুলি চালিয়ে রাখছে, নাহলে আমাদের তো চট্টগ্রামের শেডিং হওয়ার কথা এই মুহূর্তে নাই। শুধুমাত্র চট্টগ্রামে 1291 মেগাওয়াটের বিপরীতে 1409 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে দাবি পিডিবির। তারপর লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না শিল্প প্রতিষ্ঠানগুলো। কয়লা এবং জ্বালানির যে একটা সংকট রয়েছে, সে সংকটটা দূরীভূত করা প্রয়োজন, কারণ বিদ্যুতের দাম তো আমরা বাড়িয়েছি। বিদ্যুতের দাম যদি বাড়িয়ে থাকে তাহলে আমরা কয়লা এবং গ্যাস কিনতে পারছি না কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে সরকার বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলল, জ্বালানির সংকট সহ কারিগরি ত্রুটির কারণে তা সুফল পাচ্ছে না দেশের মানুষ। আর ভাড়া করা বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া বিল না পেয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে বেশ কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে, বাট আনফর্চুনেটলি ওগুলোর থেকে কিন্তু প্রপার উৎপাদন হচ্ছে না। যে কারণের জন্য উৎপাদন হচ্ছে না, সেই কারণটা যদি সলভ করা যায় তাহলে আমরা মনে করি যে লোডশেডিং থাকবে শেলফের ভিতরে, হিস্ট্রিতে, মিউজিয়ামে। 300 মেগাওয়াটের জুলদা কেন্দ্রে মাত্র 134 মেগাওয়াট, 100 মেগাওয়াটের হাটহাজারিতে 57, 2000-তে 85, 24 মেগাওয়াটের রিজেন্টে 13, 50 মেগাওয়াটের ইউনাইটেড কেন্দ্রে 20, বারাকার 50 মেগাওয়াট কেন্দ্রে 6, 106 মেগাওয়াটের শিকলবাহা বারাকা কেন্দ্রে 51, 110 মেগাওয়াটের বারাকা কর্ণফুলী কেন্দ্রে 68 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের 29টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে 5000 মেগাওয়াটের বেশি। আর এসব বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় পানির পাশাপাশি কয়লা এবং জ্বালানি তেলের মাধ্যমে। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় এসব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এসব কেন্দ্র যদি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে তাহলে শুধু চট্টগ্রাম নয়, আশপাশের জেলাও অনেকটা লোডশেডিং মুক্ত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এসেছিলেন কবি পরিবারের সদস্যরাও। কবির সমাজে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে বিএনপির জন্য। এ সময় তিনি অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে। যে দুর্বৃত্ত অগ্নি সন্ত্রাস, খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁয় দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে শহরের মুক্তির মোড়ে আছেন রিপোর্টার এম.আর. রকি। যাচ্ছি তার কাছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে নওগাঁয় আসলে বর্ণাঢ্য আয়োজনের একটি উৎসবের আয়োজন শুরু হয়েছে। সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এই আয়োজনে।
এবং এই আয়োজনের আসলে এবারের যে বিষয়টি সেটা তুলে ধরাচ্ছে অসাম্প্রদায়িক নজরুল তার চেতনাকে তুলে ধরার জন্য এই আয়োজনটা নিয়েছেন স্থানীয় এখানে বেশ কিছু সামাজিক সংগঠন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিকেলে রয়েছে জেলা প্রশাসনের সামাজিক সংগঠন বা অন্যান্য জেলা প্রশাসনের উদ্যোগ। নজরুলের জন্মজয়ন্তীর এই উৎসবের সার্বিক খবর ছিল আমার কাছে এ পর্যন্ত। যুক্ত ছিলাম নওগাঁর মুক্তির মোড়ে। ইউনেস্কোর মানদণ্ডের অর্ধেক বরাদ্দও হয় না দেশের শিক্ষা খাতে। যাও বরাদ্দ হয় তার বেশিরভাগই যায় বেতন ভাতা আর অবকাঠামো নির্মাণে। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে গবেষণা ও প্রশিক্ষণকে উপেক্ষা করলে অধরায় থেকে যাবে উন্নত বাংলাদেশের স্বপ্ন। জিডিপির 6% আর বাজেটের 20% না রাখলে শুধু টাকার বরাদ্দ বাড়িয়ে দক্ষ মানব সম্পদ তৈরি সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। শাকির আহমেদের রিপোর্ট। ইউনেস্কোর মতে একটি দেশের শিক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের 20% এবং জিডিপির ন্যূনতম 6% হওয়া দরকার। অথচ বাংলাদেশের কোনো বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ জিডিপির 3%ই স্পর্শ করতে পারেনি। চলতি অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ 88,162 কোটি টাকা, যা মোট বাজেটের 11.60%, আর জিডিপির মাত্র 1.76%। প্রতি অর্থবছরে বাজেটে শিক্ষা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপির অনুপাতে তা বৃদ্ধি করতে না পারলে দক্ষ মানব সম্পদ তৈরি করা চ্যালেঞ্জ হবে বলছেন অর্থনীতিবিদরা। শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে একটা বাজেট দেওয়া হয়, শিক্ষার বাজেটটা আলাদা দিতে হবে। শিক্ষার বাজেটটাকে যদি আমরা আলাদা করে দেখি তাহলে এটি হচ্ছে বাজেটের 12%-এর মতো হয়, যেটা জিডিপির 2%-এর মতো, যেটি আপনি যদি অন্যান্য দেশের তুলনায় দেখেন, এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যেও কিন্তু সবচেয়ে কম দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। আর বাজেটে শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ হয় তার অধিকাংশই ব্যয় হয় শিক্ষকদের বেতন ভাতা ও প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে। তাদের মতে এ খাতে সংকুচিত বরাদ্দে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চললেও বিভিন্ন র্যাঙ্কিং সহ আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়ছে দেশের শিক্ষা ব্যবস্থা। এই বাজেটের বেশিরভাগ অংশই হচ্ছে আপনার যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ কিন্তু বেশিরভাগ অংশই চলে যায়, যেটা রেভিনিউ বাজেটের। শিক্ষার গুণগত মান যেটাকে আমরা বলছি যে প্রশিক্ষণ অথবা শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য যে সমস্ত কার্যক্রম দরকার, সেখানে কিন্তু বা গবেষণার জন্য বাজেট বরাদ্দ কিন্তু খুবই কম থাকে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা আর স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার। তা না হলে পুরো শিক্ষা ব্যবস্থায় তার নেতিবাচক প্রভাব পড়বে। জিডিপির সাথে সঙ্গতি রেখে প্রতি বছর যদি আমরা বাজেট তো বাড়ানোর দরকার বটে, এই হারটা তো অন্তত 7% নিয়ে যাওয়া দরকার। সম্প্রতি নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে শিক্ষা খাতে 31,528 কোটি 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এডিপির 11.36%। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বড় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। শিক্ষক সমিতি কঠোর অবস্থানে থাকলেও প্রশাসন বলছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুতই স্বাভাবিক হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বিস্তারিত বাহার রায়হানের ছবিতে ইশতিয়াক আহমেদের রিপোর্ট। প্রতিনিয়ত শিক্ষার্থীদের পদধ্বনিতে মুখরিত থাকত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে আজ নেই কোনো শিক্ষার্থীর পদধূলি। কবে নাগাদ ক্যাম্পাসে ফিরবে শিক্ষার্থীরা, সেটাও অজানা। কবি শিক্ষক সমিতি ও প্রশাসনের দ্বন্দ্বের কারণে 30 এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্তে প্রশাসনের নির্দেশনায় বন্ধ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের কিছু অংশ হলে থেকে গেলেও অনেকে আবার হল ছেড়েছেন। কবে নাগাদ বিশ্ববিদ্যালয় খুলতে পারে এ নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। সময় মতো পরীক্ষা না হলে বড় সেশন জটের সংখ্যায় তারা। আমরা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সেশন জটে ভুগতেছি, তারপর হচ্ছে আমাদের যারা আরো বড় সিনিয়ররা আছে তাদের তো আরো বড় সমস্যা। যে জায়গায় মাস্টার 1 বছর ছিল, এখন নতুন সিলেবাস সেটা 1.5 বছর, কিন্তু এই মুহূর্তে যে জোটটা তৈরি হচ্ছে সেটার জন্য কিন্তু আমার 2 বছরও লাগতে পারে। এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি। এখন আমাদের যে চাওয়াটা মাননীয় উপাচার্যের পদত্যাগ
উপাচার্য এবং ট্রেজারারের পদ্ধতি অথবা অপসারণ, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব। আমাদের উপর যে ধরনের হামলা করেছে এগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সাপেক্ষে আমরা প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এটা পুষিয়ে দিব এবং তাদেরকে সেশন জট যাতে কোনোভাবে না হয় সেই ব্যাপারে আমরা অ্যাসিওর করছি শিক্ষক সমিতি। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুতই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। বিশ্ববিদ্যালয় আমি তাড়াতাড়ি খুলে দিতে চাই, বিশ্ববিদ্যালয় আমি একদিনও বন্ধ রাখতে চাই না। আমি চাই না যে আমার শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো ধরনের আমাদের যে কোনো কারণেই হোক না কেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক এবং তারা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং আমি পারলে কালকেই খুলে দিই। সো আই উইল কনভেন এ সিন্ডিকেট মিটিং ভেরি সুন, উইদিন এ ডে অর টু, ডেকে আমরা সিদ্ধান্তটা নিয়ে নিব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম বন্ধের ঘোষণায় এখন পর্যন্ত 5টি বিভাগের 8টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। নগরী থেকে 24 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 27,000 শিক্ষার্থীর প্রধান যাতায়াত মাধ্যম শাটল ট্রেন চলছে ধুঁকে ধুঁকে। বগি সংকটে ট্রেনে প্রতিদিনই যুদ্ধ করতে হয় শিক্ষার্থীদের। বছরের পর বছর ভোগান্তির পরও সমাধানে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। দেশের একমাত্র শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থান হয় ক্যাম্পাসে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের কাছে শাটল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। 27,000 শিক্ষার্থীর পাশাপাশি ক্যাম্পাসে বসবাস করা কর্মকর্তা, কর্মচারী ও তাদের স্বজনদের বড় একটি অংশ আসা যাওয়া করেন এই শাটল ট্রেনে। সব মিলিয়ে গড়ে প্রতিদিন শাটলে চলাচল করে 12,000-এরও বেশি শিক্ষার্থী। তাদের ভরসা কেবল 700 আসনের 2টি ট্রেন। ক্যাম্পাস আর শহরে 2টি ট্রেন আসা যাওয়া করে দিনে 7 বার, যা শিক্ষার্থীর তুলনায় কম। ফলে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। শাটল ছাড়লে দেখা যাবে কি এখানে দাঁড়ানোর কি জায়গা থাকে না। স্টুডেন্ট হিসেবে তো বগি অনেক কম, তো বগি আরো বাড়ানো দরকার। শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা কম হয় প্রতি ট্রেনই অর্ধেকের বেশি ছাত্রছাত্রীকে দাঁড়িয়ে যেতে হয় 1 ঘন্টার পথ। একটি বগিতেও চলে না লাইট ফ্যান। আবার কেউ ট্রেনের ভেতর জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে উঠে বসেন ছাদে। এতে প্রায় মারাত্মক দুর্ঘটনা ঘটে। আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ফ্যান, কিন্তু এই ফ্যানগুলো সব অসল। মানুষ বসতে পারছে না, এরপরে গরম অনেক, তো সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। শাটল ট্রেন যে সমস্যা সেটি হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। প্রশাসন আসে, প্রশাসন যায়, আমরা এটার ব্যাপারে কোনো টেকসই যে সমাধান আমরা টেকসই সমাধান পাই না। সমস্যার কথা স্বীকার করলেও প্রশাসনের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। ফ্যান চালাতে গেলে এখানে পাওয়ার কার লাগে, তো পাওয়ার কারের বাংলাদেশে সংকট আছে। তবে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অন্তত একটা ট্রেনের জন্য ওনারা একটা পাওয়ার কার আমাদের এখানে সংযুক্ত করবেন। আমরা পরবর্তীতে বললাম যে আমাদের আর একটা ট্রেন আছে, তো এটা কি হবে, বলে যে ওটা আমাদের সময় লাগবে। বিভিন্ন সমীক্ষা বলছে প্রতি অর্থ বছর শুধুমাত্র যাতায়াত খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় 76 লাখ টাকা আদায় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এ ধাপে 7 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 সংসদীয় আসনে ভোট হবে। দেশজুড়ে মোট ভোটারের সংখ্যা প্রায় 11.5 কোটি। ভাগ্য নির্ধারণ প্রায় 900 প্রার্থীর। এই দফায় ভোট হচ্ছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। দিল্লিতে 7টি লোকসভা আসনেই ভোট হচ্ছে, তবে দেশবাসীর নজর থাকবে দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকে। লজ্জার দগদগে ক্ষত কিছুটা হলেও প্রলেপের সুযোগ বাংলাদেশের সামনে। হোয়াইট ওয়াশ ঠেকানোর মিশনে শেষ টি-20তে মাঠে নামছে মানসিকভাবে বিপর্যস্ত টাইগাররা। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে কোনো টেস্ট প্লেয়িং নেশনকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স ম্যাচ শুরু হবে রাত 9টায়। শুধু হতাশাই নয়, রীতিমতো অস্বস্তিকর লজ্জার। সমর্থকদের ক্ষোভ, হৃদয়ের ক্ষত উগরে পড়ছে ক্রিকেটের দেশে। 22 গজে জয় পরাজয় থাকবেই, তাই বলে আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন ভাবে, তাও আবার ব্যাক টু ব্যাক ম্যাচে এমন হার ব্যাখ্যাহীন। ব্যাটিং কিংবা বোলিং এই দলটা যেন ছন্ন ছাড়া নেই কোনো অনুপ্রেরণা। তাই তো প্রশ্ন ওঠে, শেষ টি-20-র গেম প্ল্যান কি, কিংবা কি লক্ষ্য বাংলাদেশের? উত্তরটা বোধহয় একটাই, হোয়াইট ওয়াশ এড়ানো। টাইগারদের এই দলটায় লোয়ার মিডল অর্ডার বলে কিছুই নেই, অন্তত শেষ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যান তো তাই বলে। বিশ্বকাপের আগে এই ম্যাচটাই এখানে বাউন্স ব্যাকের আরও একটা সুযোগ।
ওপেনিং স্লটে ব্যর্থ সৌম্য হয়তো আরও একটা সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে লিটনকে রাখা হতে পারে ডাকআউটেই। কন্ডিশনের বিবেচনায় এ ম্যাচ খেলানো হতে পারে স্পিনার তানভীরকে, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ভেজা আউটফিল্ড আর স্লো উইকেটের হিউস্টনের প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে তাড়াহুড়া করলেই যে বিপদ, সে শিক্ষা প্রথম 2 ম্যাচেই পেয়েছিল টাইগাররা। মান রক্ষার এই ম্যাচে কাজে লাগবে তো সেই টোটকা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর খুব স্বাভাবিকভাবে দেশে ক্রিকেটে এখন চাঁদ গেল রব। মাথার ওপর আকাশ সম চাপ থাকলেও তা উতরাতে হবে টাইগারদের। বিষয়টি যত দ্রুত জানতে পারেন সাকিব শান্তরা, ততই দলের জন্য মঙ্গল। অন্যদিকে টেস্ট প্লেইং নেশন বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে রীতিমতো উঠছে যুক্তরাষ্ট্র। তবে শিষ্যদের উচ্ছ্বাসে ভেসে না যাওয়ার আহ্বান কোচ স্টুয়ার্ট লয়ের। পাওয়া সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে 3-0 হোয়াইট ওয়াশ করে প্রতিপক্ষকে চূড়ান্ত নাস্তানাবুদ করার লক্ষ্য তাদের। নিজেদের সবশেষ 6 ম্যাচে অপরাজিত মার্কিনীরা। ব্যাটিংয়ে প্যাটেল, স্টিভেন টেইলর, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন। বোলিংয়ে আলী খান, শ্যাডলি ভ্যানরা ভয়ঙ্কর। সব মিলিয়ে টাইগারদের সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গোপসাগরের নিম্নচাপ দুপুরে রূপ নেবে ঘূর্ণিঝড়ে। 4 সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রিমেলের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রচারণায় কোস্টগার্ড। এবং সাম্প্রদায়িক শক্তি বিএনপির জন্য মাথাচাড়া দিয়ে উঠছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেশের গণতন্ত্র অবরুদ্ধ বললেন রিজভী। নজরুলের জন্মবার্ষিকীতে কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন শাইলা রহমান ইমা। ধন্যবাদ পিয়াস। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।